আচ্ছা, ওকে। তো আমরা গত ক্লাস পর্যন্ত আমরা কিন্তু এই যে পয়েন্ট বেয়ারিং আপনাদের মনে করায় দিচ্ছি আমি এবার একটু, যে পাইলের ক্ষেত্রে পাইলের টোটাল লোড নেই, টোটাল লোডটা কিভাবে রেজিস্ট হয়, তাই না? একটা হচ্ছে যে পয়েন্ট পাইলের যে টিপ আছে বা একেবারে মাথা আছে, সেই পয়েন্টে কিছু পরিমাণ লোড নেয়, এবং সেটা যদি খুব হার্ড লেয়ারে হয় না, তো সেক্ষেত্রে দেখা যায় যে পাইলের টিপেই সবচেয়ে বেশি পরিমাণ লোডটা নেয়, বা সেটাকে আমরা কি বলি, যে পয়েন্ট বেয়ারিং পাইল। দেন আরেক ধরনের পাইল আছে যে ফ্রিকশনাস, মানে ফ্রিকশনাল পাইল, তাই না? সেটা হচ্ছে পাইলের, আমি উপরে একটু আসি, যে এখানে ডিটেলস আলোচনা করা ছিল যে লোড ট্রান্সফার মেকানিজম, এটা পাইলের ক্ষেত্রে। এই যে এখানে এগুলো ছিল, যে পয়েন্ট বেয়ারিং পাইল, দেন হচ্ছে ফ্রিকশনাস পাইল, তাই না, ফ্রিকশন পাইল। তো এগুলা হচ্ছে পয়েন্ট বেয়ারিং ক্যাপাসিটি বের করার জন্য যে ইকুয়েশন গুলো ছিল, অনেক অনেক ধরনের ইকুয়েশন ছিল, যে স্যান্ডে এক ধরনের ইকুয়েশন ছিল, তাই না? এবং হচ্ছে যে ক্লে এর ক্ষেত্রে আমরা ভিন্ন ধরনের ইকুয়েশন পাই। এই ইকুয়েশন গুলো কিন্তু আমরা দেখছি, এবং এই রিলেটেড মেথড দেখেছি, যে ইকুয়েশন ফর এস্টিমেটিং পাইল ক্যাপাসিটি। তাহলে টোটাল পাইল ক্যাপাসিটি ডিপেন্ড করে মূলত যে লোড ক্যারিং ক্যাপাসিটি অফ দ্য পাইল, পয়েন্টে যে পরিমাণ লোড ক্যারি ক্যারি করে, এবং হচ্ছে যে ফ্রিকশন আর রেজিস্ট্যান্স, অথবা আমরা যেটাকে বলি স্কিল ফ্রিকশন, এইটার মাধ্যমে যতটুকু রেজিস্ট হয়। তো এখানে পয়েন্ট বেয়ারিং ক্যাপাসিটিটা আমরা কিউপি এর মানটা বের করছিলাম হচ্ছে যে, এখানে যে ইকুয়েশন গুলো আমরা ডেরাইভ করছিলাম, যে জেনারেল বেয়ারিং ক্যাপাসিটি ইকুয়েশন থেকে আমরা ইকুয়েশন গুলো নিয়ে আসি আলটিমেটলি এখান থেকে, এই যে কিউপি ইজ ইকুয়াল টু এপি ইন্টু কিউপি। এখানে ছোট হাতে কিউপি, এটার পরিবর্তে আমরা লিখতে পারি যে সি প্রাইম এন সি প্লাস কিউ এন কিউ, আর হাফ গামা বি এন গামা, ওই টার্মটা আমরা ড্রপ আউট করতেছি, যেহেতু ওইটার মানটা খুব নেগলেক্ট আসে, খুব কম আসে। তো এখানে আমরা পয়েন্ট বেয়ারিং বের করছিলাম, দেন ফ্রিকশন আর রেজিস্ট্যান্স এর জন্য ইকুয়েশন, দেন আমরা ডিটেলস ইকুয়েশন গুলো দেখেছিলাম, যে কিউপি বের করার জন্য স্যান্ডে কিরকম ইকুয়েশন গুলো আসে, দেন হচ্ছে ক্লের জন্য কিরকম আসে, এবং হচ্ছে আলাদা আলাদা সায়েন্টিস্ট আর ভিন্ন ভিন্ন মেথড, মানে ভিন্ন ভিন্ন ইকুয়েশন দিয়েছে, সেগুলো আমরা দেখেছি। আচ্ছা, আমরা এগুলোর ম্যাথও করেছি। দেন হচ্ছে ক্লে সয়েলের ক্ষেত্রে অনেক ধরনের মেথড ছিল, আলফা মেথড, তাই না, ফ্রিকশন আর রেজিস্ট্যান্স বের করার জন্য স্যান্ডের ক্ষেত্রে, ক্লের ক্ষেত্রে। এই ম্যাথ গুলো দেখেছি। তো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গ্রুপ এফিসিয়েন্সি। তার আগে একটা ছোট একটা টপিকস আছে, এটা আমরা একটু দেখে নিই। এখান থেকে ম্যাথ না, মানে জাস্ট থিওরিটা। আচ্ছা, এগুলো আমরা দেখেছি অলরেডি। আচ্ছা, এইটা আহ আচ্ছা, এটা হচ্ছে পাইল লোড টেস্ট। তার মানে আমরা যখন পাইলকে সেট আপ করি বা কনস্ট্রাকশন করি, দেন আমরা যে পরিমাণ লোড কনসিডার করে বা যে পরিমাণ লোড ক্যালকুলেশন করে একটা পাইল যে পরিমাণ লোড নিবে, এই লোডটা ডিজাইন করে যে আমরা ইনস্ট্রাকশন বা এটাকে কনস্ট্রাকশন করলাম, তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওই পরিমাণ লোড নিতে পারতেছে না, বা পাইলটা অ্যাকচুয়ালি যখন লোড আসে, বিল্ডিং এ যখন লোড আসে বা অন্য কোনো স্ট্রাকচারে যখন লোড আসে, তখন সেই পরিমাণ লোড নিতে পারবে কি পারবে না, সেটা হচ্ছে যে আমরা আহ বিভিন্নভাবে আমরা সেটাকে একেবারে সরাসরি লোড দিয়ে টেস্ট করার প্রয়োজন দেখা দেয়। কারণ আমরা যখন সেখানে পাইলটা কনস্ট্রাকশন করলাম, দেন যখন বিল্ডিং কনস্ট্রাকশন করব, তো সেটা সে পরিমাণ লোড যদি না নিতে পারে, তাহলে তো অবশ্যই ফেল করবে, তাই না? তো এইটা হচ্ছে যে আমরা ফিল্ডে এক ধরনের প্রসিডিউরের মাধ্যমে পাইলের লোড টেস্ট আমরা এটা করি। এটা হচ্ছে যে ইন মোস্ট লার্জ লার্জ প্রজেক্ট, যে বড় ধরনের প্রজেক্ট গুলোর ক্ষেত্রে এই স্পেসিফিক নাম্বার অফ লোড টেস্ট মাস্ট বি কন্ডাক্টেড অন পাইলস। সাধারণত আমরা যেটা করি যে মানে কিছু লোড, সবগুলো পাইলকে আমাদের টেস্ট করা প্রয়োজন হয় না, কিছু লোডকে হচ্ছে আমরা টেস্ট করি। তো এই টেস্ট করার প্রসিডিউরটা হচ্ছে কি, আমি এখানে আসি। টেস্ট করার প্রসিডিউরটা হচ্ছে দুই পাশে দুইটা অ্যাঙ্কর পাইল সেট আপ করা হয় আগে থেকে, যে দুইটা মানে পাইল, পাইল বলতে এখানে দুইটা সাপোর্ট দেওয়া হয়। দুইটা সাপোর্ট দিয়ে দেন হচ্ছে যে এইটার মাধ্যমে একটা বিম, উপরে একটা বিম বা উপরে একটা স্ট্রাকচার দাঁড় করানো হয়। দেন যে পাইলের আমরা টেস্ট করতে চাচ্ছি, পাইল লোড টেস্ট করতে চাচ্ছি, এই পাইল লোড, এইটার উপরে একটা হাইড্রোলিক
জার্ক বা হাইড্রোলিক একটা মানে কি কি বলে প্রেসারের মাধ্যমে একটা হাইড্রোলিক জার্ক দেওয়ার মতো একটা অ্যারেঞ্জমেন্ট এখানে সেট করা হয়। তাহলে দেখেন এখানে বিমের সাথে হচ্ছে যে এই দুইটা অ্যাঙ্কর করে আছে। তার মানে এখন যখন হাইড্রোলিক প্রেসার দেওয়া হবে, হাইড্রোলিক প্রেসার কি করা হয়, হাইড্রোলিক প্রেসার আমরা বা হাইড্রোলিক প্রেসারের মাধ্যমে আমরা অনেক ধরনের কাজ করি, তাই না? যেমন একেবারে নর্মাল বিষয় যদি আমরা বলি, মোটর সাইকেলের যে ব্রেক, সেটা কিন্তু হাইড্রোলিক প্রেসারের মাধ্যমে। এখন হাইড্রোলিক প্রেসারের মাধ্যমে কিভাবে কাজ করে, মূলত এটা অ্যারেঞ্জমেন্ট গুলো আছে। তো সেখানে দুইটা চেম্বার থাকে। দুইটা চেম্বার থাকে বলতে যে আমি বলতেছি, ধরলাম যে এই দুইটা চেম্বার। তো এখানে ইনকম্প্রেসিবল অয়েল রাখা হয় অথবা ওয়াটার। এখন ওয়াটার তো না, এখানে বিভিন্ন ধরনের অয়েল বা তেল জাতীয় এরকম কোন একটা পদার্থ রাখা হয়। তো দেখা যায় যে আমরা, দেখেন আমরা যদি এই আহ, এখানে অয়েল, এখানে অয়েল আছে, তাই না? মাঝখানে যদি যাওয়ার আসার রাস্তা থাকে, আমি একটা শুধুমাত্র একটু বলতেছি। মনে করেন এটার ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে 5 ইঞ্চি স্কয়ার, আর এটার ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে কত, ধরলাম যে এখানে 10 ইঞ্চি স্কয়ার, অথবা তারও বেশি থাকতে পারে। আচ্ছা, এখন আমি এখানে যে পরিমাণ লোড দিচ্ছি, ধরেন এখানে আমি লোড দিচ্ছি হচ্ছে 10 কিপ। তাহলে এই সেগমেন্ট যেটা আছে, এই সেগমেন্টে কি পরিমাণ প্রেসার পড়বে, 10 / 10, তার মানে 1 KSI, কি পার ইঞ্চি স্কয়ার, তাই না? 1 KSI। এখন এই যে যে লোডটা দিচ্ছি, এই লোড কিসের উপর দিচ্ছি, এখানে যে অয়েল আছে অয়েলের উপর দিচ্ছি, মানে সয়েল, মানে এখানে যে লিকুইডটা আছে এই লিকুইডের উপর দিচ্ছি। তো লিকুইড তো কম্প্রেস করা যায় না, তাই না? লিকুইডটা ইনকম্প্রেসিবল আমরা বলি। তো সেটা কি করবে, সেটা হচ্ছে লিকুইডের উপর একটা প্রেসার জেনারেট করবে। এই প্রেসার কারণে এখানে যে লিকুইড গুলো আছে, এই লিকুইড তার পরবর্তীতে চেম্বারে যেতে চাবে, তাই না? এখন আমি যদি এখানে 10 কিপ লোড দেই, এখানেও যদি 10 কিপ, মানে তার মানে এই লোডটা কোথায় যাচ্ছে, এই যে পরবর্তীতে চেম্বারে মানে লিকুইড গুলো যেতে চাবে, মানে এখানে হচ্ছে একটা লোড করতেছে। বলেন তো এখন এখানে যে 10 কিপ লোড কাজ করতেছে, মানে আমরা 10 কিপ লোড দিলাম, সেটা হচ্ছে প্রেসারটা এখানে দিচ্ছে। এখন এইটার মধ্যে কি পরিমাণ স্ট্রেস ডেভেলপ হবে, তার মানে লোড ডিভাইডেড বাই এরিয়া 10 / 5, তাই না? তাহলে এইটা কিন্তু 2 KSI স্ট্রেস ডেভেলপ হবে। আমি যেটা বলতে চাচ্ছি, হাইড্রোলিক প্রেসারের মাধ্যমে, হাইড্রোলিক প্রেসারটা যেভাবে কাজ করে, যে একটা একটার মধ্যে এরিয়াটা বড় থাকে, তো সেটার মধ্যে যে পরিমাণ প্রেসার কাজ করে, আরেকটা চেম্বারে এরিয়া ছোট থাকে, সেটার মধ্যে প্রেসারটা বৃদ্ধি পায়, মানে আমরা হচ্ছে প্রেসারটাকে বাড়াইতে পারি। তো এরকম কোন একটা অ্যারেঞ্জমেন্ট হাইড্রোলিক প্রেসারের, হাইড্রোলিক কম্প্রেসরের মাধ্যমে আমরা যদি এখানে মনে করেন যে কি বলে এক্সটার্নাল ভাবে যে পরিমাণ লোডটা এখানে দিব, বা ইন্টারনাল ভাবে হাইড্রোলিক এটা মেশিনের মাধ্যমে যে পরিমাণ লোড দিব, সে লোডটা অনেক বেশি পরিমাণ আমরা হচ্ছে যে এই পাইল লোডে, মানে মানে পাইলের মধ্যে আমরা এই লোডটা অনেক বেশি পরিমাণ দিতে পারি। যাই হোক, তো এই হাইড্রোলিক জার্কের মাধ্যমে যখন এটাকে প্রেসার দেওয়া হয়, তাহলে এই প্রেসারটা পড়ে কোথায়, উপরে হচ্ছে যে বিম আছে, তার মানে বিমকে সে একটা ধাক্কা দেয়, বা ওইটার সাথে সাপোর্ট আছে। তাহলে এই বিমকে সাপোর্ট দেওয়ার জন্য দুই দুই পাশে হচ্ছে অ্যাঙ্কর পাইল আছে, তাই না? আরেকটা হচ্ছে প্রেসারটা, তার মানে নিচে এই পাইলের উপর যাচ্ছে। মানে আমরা যখন এটাকে লাগাই দিচ্ছি, দেন এটাকে যখন আমরা প্রেসার দিচ্ছি, দুই পাশ থেকে যখন প্রেসার দিচ্ছি বা এটাকে বড় করতে চাচ্ছি, তো উপরে তো বিম আছে, যার কারণে এটা এই দুই পাশে সাপোর্ট আছে। মেনলি মানে প্রেসারটা দেন যাচ্ছে হচ্ছে পাইলের উপর। আমরা যত বেশি এটাকে প্রেসার দিব, বা যত যত বেশি হাইড্রোলিক প্রেসার দিব, এই প্রেসারটা পাইলের উপর যাচ্ছে। এখন আমাদের পাইলে যে পরিমাণ লোড ক্যালকুলেশন আমরা, বা যে পরিমাণ লোডের জন্য আমরা ডিজাইন করেছি, এখানে সেম পরিমাণ লোড যদি আমরা দেই, এই কি বলে হাইড্রোলিক জার্কের মাধ্যমে সেম পরিমাণ যদি লোড দেই, তাহলে আমরা বুঝতে পারবো যে পাইলটার সেটেলমেন্ট কতটুকু হচ্ছে। পাইলের সেটেলমেন্ট ক্যালকুলেশন করার জন্য এখানে কয়েকটা এই যে ডায়াল গেজ থাকে, তার মানে এখানে হচ্ছে রেফারেন্স একটা বিম থাকে, আর এটা হচ্ছে পাইলের সাথে লাগানো আরেকটা পাত থাকে। একেবারে ইনিশিয়াল কন্ডিশনে দুইটাই জিরো করে নেওয়া হয় ডায়াল গেজ।
ডায়াল গেজের রিডিং 0 করে দেওয়া হয়। যখন এখানে আমরা প্রেসার দিচ্ছি পাইপ তো নিচের দিকে যাবে বা সেটেলমেন্ট হবে। তো কতটুকু সেটেলমেন্ট হচ্ছে সেটা হচ্ছে এখান থেকে মেজার করা যায়। ডায়াল গেজের মাধ্যমে আমরা এটা বুঝতে পারি যে কতটুকু সেটেলমেন্ট হচ্ছে। আচ্ছা, তো আমরা যে পরিমাণ লোড দিচ্ছি এই লোডের কারণে কি পরিমাণ সেটেলমেন্ট হয় এটা আমরা মেজার করতে পারি। এখন যেটা করা হয় যে পাইলে আমরা যে লোডের জন্য টেস্ট করা হয়, ফ্যাক্টর অফ সেফটি ধরে আমরা যেই লোডটা পাই, তো সেই লোড মানে হচ্ছে পাইল যে পরিমাণ লোড নেয় তার তুলনায় দেখা যায় দ্বিগুণ অথবা 3 গুণ লোড দিয়ে আমরা এটাকে টেস্ট করি যে এটা কি ঠিক থাকে কিনা। এই প্রসিডিউর গুলোই এখানে বলা আছে যে ভার্টিক্যাল এন্ড ল্যাটারাল লোড বেয়ারিং ক্যাপাসিটি অফ দ্য পাইল ক্যান বি টেস্টেড ইন দ্য ফিল্ড। দেন হচ্ছে অ্যারেঞ্জমেন্ট অফ দ্য টেস্টিং এক্সাল কম্প্রেশন ইন দ্য ফিল্ড, মানে ভার্টিক্যাল লোড কি পরিমাণ নিবে তার একটা অ্যারেঞ্জমেন্ট এখানে দেখানো হয়েছে। তার মানে এটা দ্য লোড ডায়াগ্রাম অফ দ্য পাইল লোড অ্যারেঞ্জমেন্ট। আচ্ছা, দ্য লোড ইজ অ্যাপ্লাইড টু দ্য পাইল বাই হাইড্রোলিক জার, স্টেপ লোডিং আর অ্যাপ্লাইড টু দ্য পাইল and sufficient time is allowed to elapse, আচ্ছা elapse after each load so that the small amount of settlement occur। তার মানে হচ্ছে যে এখানে পাইলটাকে স্টেপ লোডিং দেওয়া হয়। স্টেপ লোডিং বলতে মনে করেন যে একদিন আমরা এটার উপর 10 টন 10 টন লোড দিলাম অথবা 10 কিপ 100 কিপ লোড দিলাম, দেন 24 ঘন্টা রেখে এটাকে সাফিসিয়েন্ট সময় দেওয়া হয় সেটেলমেন্ট হওয়ার জন্য, তারপরে আবার লোড বাড়ানো হয়। এরকম করে করে পাইলের আমরা পাইল লোড মানে এটা টেস্ট করি। আলটিমেটলি দেন আমরা এটাকে কিছু ডায়াগ্রাম আমরা এখান থেকে বা কিছু গ্রাফ পাই, এই যে কি পরিমাণ লোড দিচ্ছি এবং কি পরিমাণ সেটেলমেন্ট হচ্ছে। এই সেটেলমেন্ট গুলো এবং লোড গুলো কনসিডার করে আমরা একটা গ্রাফ আঁকতে পারি। সেটা হচ্ছে এদিকে যদি আমরা লোড চাপাই, লোডকে এই এক্সিস বরাবর রাখি আর যদি সেটেলমেন্টকে এই এক্সিস বরাবর রাখি, দেখেন আমরা যত লোড দিব লোড যত বাড়াবো সেটেলমেন্ট তত বাড়বে, তাই না? তাহলে এই যে দেখেন আমরা যখন লোড এখানে দিচ্ছি সেটেলমেন্ট এই পজিশনে হবে, লোড আরো বাড়ালে সেটেলমেন্ট বাড়তেছে, লোড বাড়ালে সেটেলমেন্ট বাড়তেছে। তো একটা পর্যায়ে আমরা স্টেপ লোড দিয়ে আমরা এরকম একটা লোড ভার্সেস সেটেলমেন্টের আমরা একটা গ্রাফ পাই। এটাকে লোডিং গ্রাফ যেটাকে বলা হচ্ছে। দেন আমরা যখন আনলোডিং করব আবার স্টেপ ওয়াইজ আনলোডিং করতে হবে যে মানে স্টেপ ওয়াইজ আনলোডিং যখন করব তখন কি হবে যে এটা আবার ইনিশিয়াল পর্যায়ে মানে সেটেলমেন্টটা কিছু কম হইতে যাবে, তাই না? তো সেটেলমেন্ট তো আর সম্পূর্ণ আর পূর্বের অবস্থায় ফিরে আসবে না, তার মানে তখন কার্ভটা এই বরাবর যাচ্ছে, এটা হচ্ছে আনলোডিং এর কার্ভ। আর এটা হচ্ছে যে নেট সেটেলমেন্ট, এটা হচ্ছে টোটাল সেটেলমেন্ট আর এটা হচ্ছে নেট সেটেলমেন্ট দ্বারা রিপ্রেজেন্ট করা হচ্ছে। তার মানে নেট সেটেলমেন্ট বলতে কি, যে দেখেন এখানে টোটাল সেটেলমেন্ট এখান থেকে এই পর্যন্ত সবটা, তাই না? এই পজিশনে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে সেটেলমেন্ট, আর এই পজিশনে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এটা সেটেলমেন্ট, তাই না? এখানে আমরা টোটাল সেটেলমেন্টকে দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমরা যদি ST1 দ্বারা রিপ্রেজেন্ট করা হচ্ছে, SE1 দ্বারা রিপ্রেজেন্ট করা হচ্ছে নেট সেটেলমেন্ট। আমরা ST1 বলতে এস নেট দ্বারা নেট সেটেলমেন্ট বোঝাচ্ছে, SE দ্বারা ইলাস্টিক সেটেলমেন্ট অফ দ্য পাইল ইটসেলফ। পাইলের যে ইলাস্টিক সেটেলমেন্ট সেটা হচ্ছে মানে SE দ্বারা রিপ্রেজেন্ট করা হচ্ছে, আর ST দ্বারা টোটাল সেটেলমেন্ট রিপ্রেজেন্ট করা হচ্ছে। তার মানে পাইলের ইলাস্টিক সেটেলমেন্ট হচ্ছে এতটুকু আর টোটাল সেটেলমেন্ট হচ্ছে মানে যেই যেই কার্ভে যেই পজিশন পর্যন্ত থাকবে টোটাল সেটেলমেন্ট হচ্ছে এই পর্যন্ত, আর পাইলের ইলাস্টিক সেটেলমেন্ট হচ্ছে এই পর্যন্ত। আবার টোটাল সেটেলমেন্ট এই পর্যন্ত, ইলাস্টিক সেটেলমেন্ট এই পর্যন্ত, মানে পাইল কতটুকু সেটেল হয়। তাহলে টোটাল সেটেলমেন্ট থেকে যদি পাইলের সেটেলমেন্ট আমরা বিয়োগ করি তার মানে অ্যাকচুয়ালি ওই সয়েলে কতটুকু সেটেল হচ্ছে সেটা আমরা পাবো। তো এইটার মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারবো যে কি পরিমাণ লোড পাইলটা নিতে পারতেছে কতটুকু সেটেলমেন্টের কারণে। তো আমরা যখন পাইলের ডিজাইন করি তো ম্যাক্সিমাম একটা সেটেলমেন্টের রেঞ্জ বলে বা কি বলে ডিফাইন করে দেই যে এটা ম্যাক্সিমাম সেটেলমেন্ট হইতে পারে 50 মিলিমিটার বা 75 মিলিমিটার। তো আমরা যে পরিমাণ লোড দিলে এই পরিমাণ সেটেলমেন্ট হবে, তো লোডের সাথে তো সেটেলমেন্টের রিলেশন আছে। আমরা যখন সেটেলমেন্টের ম্যাথ গুলো করছি সেখানে হচ্ছে যে ভার্টিক্যাল লোডের সাথে সেটেলমেন্টের একটা রিলেশন আছে, বা পাইলের সেটেলমেন্ট ক্যালকুলেশন করার জন্য আলাদা ইকুয়েশন আছে। আচ্ছা, তো যে পরিমাণ লোড দিলে কত পরিমাণ সেটেলমেন্ট হয়, তো এই লোডের সাথে সেটেলমেন্টের যে রিলেশন এখান থেকে আমরা বুঝতে পারি যে আমরা মনে করেন যে লোডের জন্য ডিজাইন করেছিলাম সেই লোড যখন দিচ্ছি সেটেলমেন্ট যদি অনেক বেশি হয়ে যায় তার মানে পাইলটা ফেল করবে বা পাইলটা লোড নিতে পারতেছে না। সেটা আমরা এখান থেকে পাইল লোড টেস্টের মাধ্যমে অ্যাকচুয়ালি ফিল্ডে পাইলটা কি ডিজাইন অনুযায়ী সাস্টেন করবে কিনা
সেটা আমরা এখান থেকে প্রেডিক্ট করতে পারি বা বুঝতে পারি। তো এখানে সবগুলো মানে পাইলকে করা হয় না। যেমন কোন একটা বড় যদি প্রজেক্ট হয়, যেমন এখানে 300-400 পাইল আছে, তো সেখান থেকে দেখা যায় 1/3, অথবা মানে একটা গ্রুপ 10-12টা পাইল আছে, সেখান থেকে 2টা বা 3টা পাইলের লোড টেস্ট করা হয়, পাইল লোড টেস্ট করা হয়। অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে এই প্রসিডিউরে আর কি। আচ্ছা, ঠিক আছে। এখানে এগুলা আর খুব বেশি ইয়া না। এই যে পাইলের সেটেলমেন্ট, ইলাস্টিক সেটেলমেন্ট অফ দ্য পাইল, পাইলের যে ইলাস্টিক সেটেলমেন্ট, তার মানে হচ্ছে যে আমরা পাইলের যে ম্যাটেরিয়ালস আছে, এই ম্যাটেরিয়ালস এর, পাইলের ম্যাটেরিয়ালস মানে হচ্ছে যে পাইলে যে কংক্রিট আছে বা পাইল আমরা যে ম্যাটেরিয়ালস দ্বারা তৈরি করতেছি, এই ম্যাটেরিয়ালস এর কতটুকু সেটেলমেন্ট হয়, এটার একটা প্রসিডিউর এখানে আছে। আচ্ছা, যাই হোক, এটা আমাদের জন্য এখন খুব বেশি না, এটা হচ্ছে মাস্টার্সে আসলে এই ধরনের ইগুলো পড়ানো হয়, ইলাস্টিক সেটেলমেন্ট এগুলো। আচ্ছা, দেন আমরা এখন যেটা করব সেটা হচ্ছে গ্রুপ এফিসিয়েন্সি, পাইলের গ্রুপ এফিসিয়েন্সি। পাইলট টেস্ট এখানে প্রসিডিউরটা একটু জেনে রাখেন। মানে থিওরি আকারে আসতে পারে, এখানে ম্যাথ আসার সম্ভাবনা নাই, ম্যাথ আসবে না এখান থেকে। আচ্ছা, ঠিক আছে, এগুলো আপনাদের সিলেবাস মুক্ত না। আচ্ছা, আরেকটা টার্ম আমরা জানি, সেটা হচ্ছে নেগেটিভ স্কিন ফ্রিকশন। এখান থেকে ম্যাথ না, মানে জাস্ট থিওরিটা। নেগেটিভ স্কিন ফ্রিকশনটা হচ্ছে যে the negative skin friction is a downward drag force extended on a pile by the soil surroundings it. আচ্ছা, তার মানে আমরা যদি পাইলটা এরকম ভাবে কনস্ট্রাকশন করি যে উপরে ক্লে লেয়ার আছে, এখান থেকে উপরে ক্লে আছে, নিচে হচ্ছে স্যান্ড, তার মানে ক্লে যখন ময়েশ্চার কন্টেন্ট থাকবে, তো দেখা যায় তার একটা নির্দিষ্ট ভলিউম থাকে। যখন এখান থেকে ময়েশ্চার কন্টেন্ট বা পানিগুলো বের হয়ে যায় ক্লে থেকে, শুকায় যাইতে পারে, তাই না? মাটিগুলো যদি শুকায় যায় তখন কি হবে? শুকায় গেলে অবশ্যই তার এই ক্লের ভলিউমটা কমে যাবে, পানি তো এখান থেকে চলে যাচ্ছে, তাই না? তাহলে ভলিউম কমে গেলে জেনারেলি এই ক্লে সয়েলটা নিচের দিকে এক ধরনের ফোর্স কাজ করে, বা তার ভলিউম যেহেতু নিচের দিকে কমে যাচ্ছে, তাহলে এই ক্লে হচ্ছে পাইলকে নিচের দিকে এক ধরনের ফোর্স দেয়। এইটাকে বলা হচ্ছে নেগেটিভ স্কিন ফ্রিকশন। বুঝা গেল? মানে ক্লে, এই সয়েল বা এই যে পাইলের সারাউন্ডিং যে সয়েল গুলো আছে, এই সয়েল যদি পাইলকে নিচের দিকে এক ধরনের টান দেয়, উচিত ছিল কি, বা কথা মানে নর্মাল কন্ডিশনে কি হয়, যে উপর দিক থেকে লোড আসতেছে, বিল্ডিং থেকে লোড আসে নিচের দিকে, আর সয়েল হচ্ছে তাকে একটা উপরের দিকে একটা মানে স্কিন ফ্রিকশন দেয়। তো এটা হচ্ছে পজিটিভ স্কিন ফ্রিকশন আমরা বলি। আর যদি নেগেটিভ বলি, তার মানে হচ্ছে কি, এই সয়েল হচ্ছে তাকে উল্টা দিকে দিবে, মানে সয়েল লোড যেদিকে আসতেছে সয়েলও তাকে নিচের দিকে টান দেবে। তো এটা হচ্ছে নেগেটিভ স্কিন ফ্রিকশন। এটা কেন হয়? এই যে কয়েকটা কন্ডিশন হয়। 1 নম্বর কন্ডিশন হচ্ছে ইফ এ ফিল অফ ক্লে সয়েল ইজ প্লেসড ওভার এ গ্রানুলার সয়েল লেয়ার। তার মানে স্যান্ডি সয়েল অথবা গ্রানুলার সয়েলের স্যান্ডের উপরে যদি কোনো ক্লে ফিল থাকে বা ক্লে লেয়ার থাকে, এবং ক্লে লেয়ারে যদি ময়েশ্চার কন্টেন্ট কমে যায়, দেন হচ্ছে একটা নিচের দিকে একটা ফোর্স কাজ করে। দেন উল্টাটা হইতে পারে, একটা হচ্ছে যে স্যান্ডের লেয়ারটা হচ্ছে উপরে, ক্লে লেয়ার হচ্ছে নিচে। তো ক্লে লেয়ার নিচে হলে কি হবে, যে এই ক্লে থেকে ক্লে যখন ড্রাই হবে, তখন দেখা যাবে এই ক্লে হচ্ছে তাকে নিচে থেকে একটা ফোর্স দিবে। তার মানে তখন এই জোনে হচ্ছে যে একটা নেগেটিভ স্কিন ফ্রিকশন কাজ করবে। তাহলে দ্বিতীয় নাম্বার কন্ডিশন হচ্ছে ইফ এ ফিল অফ গ্রানুলার সয়েল, গ্রানুলার সয়েল বলতে এখানে স্যান্ডি সয়েল, ইজ প্লেসড ওভার এ লেয়ার অফ সফট ক্লে, যদি কোনো সফট ক্লের উপর যদি থাকে, এবং it will induce the process of consolidation of the clay in the clay, ক্লের মধ্যে যখন কনসোলিডেশন হবে তখন একটা ডাউনওয়ার্ড ড্রাগ ফোর্স পাইলের মধ্যে কাজ করবে। তৃতীয় নম্বর কন্ডিশন হচ্ছে গ্রাউন্ড ওয়াটার টেবিল। তার মানে গ্রাউন্ড ওয়াটার টেবিল যদি লোয়ারিং অফ দ্য গ্রাউন্ড ওয়াটার টেবিল, যে পানির লেভেল এক সময় উপরে ছিল, তো সেখানে পাইল আমরা কনস্ট্রাকশন করলাম বা পাইলকে সেট আপ করলাম, দেন পানির ওয়াটার টেবিল যদি নিচের দিকে চলে যায়, তাহলে ইফেক্টিভ ওভারবার্ডেন প্রেসারটা বেড়ে যায়, তাই না? আমরা ইফেক্টিভ ওভারবার্ডেন প্রেসার জানি কি, যে টোটাল প্রেসার হচ্ছে সিগমা
টোটাল প্রেসার, আমরা যদি বলি যে এখানে ইফেক্টিভ প্রেসারটা হচ্ছে কি সিগমা প্রাইম মাইনাস ফোর ওয়াটার প্রেসার, তাহলে এখানে কোনটা বড় বলেন তো? সিগমা প্রাইম বড় না সিগমা বড়? এটা হচ্ছে টোটাল টোটাল স্ট্রেস, এটা হচ্ছে কি ইফেক্টিভ ওয়ার বার্ডেন বা ইফেক্টিভ স্ট্রেস, বা আমরা এটাকে সিগমা নট দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। আর এটা হচ্ছে পোর ওয়াটার প্রেসার, পানি যে পরিমাণ প্রেসারটা দিচ্ছে, আমরা এটাকে এভাবে লিখতে পারি যে সিগমা নট প্রাইম ইজ ইকুয়াল টু সিগমা নট প্লাস পোর ওয়াটার প্রেসার। তার মানে ধরেন পানি এই লেয়ারে আছে, ওয়াটার টেবিল এই লেয়ারে আছে, এখন ওয়াটার টেবিলের লেয়ার যদি নিচের দিকে চলে আসে, ওয়াটার টেবিল যদি নিচের দিকে চলে আসে, তার মানে এখানে যে সয়েল গুলো ছিল এই সয়েল গুলো ছিল কি স্যাচুরেটেড কন্ডিশন অবস্থায়। স্যাচুরেটেড কন্ডিশন অবস্থায় এটা যে প্রেসারটা দেয় সেটা আমরা রিপ্রেজেন্ট করি কি গামা প্রাইম দ্বারা, বা ইফেক্টিভ প্রেসার কতটুকু আসে সেটা কাজ করে। ইফেক্টিভ প্রেসারটা হচ্ছে গামা স্যাচুরেশন মাইনাস গামা ডব্লিউ, পানির ওয়াটারটা আমাদের বিয়োগ করতে হয়, কারণ হচ্ছে পানি একটা আপলিফ্ট প্রেসার বা উপরের দিকে একটা প্রেসার দেয়। যাই হোক, যখন এখান থেকে পানিগুলো সরে যায় তখন হচ্ছে কি ইফেক্টিভ ওভারবার্ডেন প্রেসারটা, এই ইফেক্টিভ প্রেসারটা বেড়ে যায়, বা উপরে যদি শুধুমাত্র স্যান্ড থাকে তখন এটার কি প্রেসারটা বেড়ে যায়। অথবা আমরা এটা সহজে বুঝতে পারি যে একটা বস্তু যদি উপরে থাকে, মনে করেন 5 কেজি একটা ওয়েট কোন একটা বস্তুর, সেটাকে আমি হাতে উপরের দিকে গিয়ে ধরে রাখতেছি, তো তার যে ওজন কাজ করবে, যদি সেটাকে পানির মধ্যে নিয়ে যাই, পানির মধ্যে সেটাকে যদি আমরা সাবমার্জ ইমার্জ করি, তখন কিন্তু ওয়েট আমাদের কম ফিল হয় হয় তাই না? তো সেটাই, পানি যদি চলে যায় তার মানে উপরে সয়েল গুলোর ওয়েট বেড়ে যাবে। ওয়েট বেড়ে যাওয়া মানে হচ্ছে কি সে নিচের দিকে একটা ফোর্স দিবে। তাহলে এই কথাটাই এখানে বলা হয়েছে যে লোয়ারিং অফ ওয়াটার টেবিল উইল ইনক্রিজ দ্য ভার্টিক্যাল ইফেক্টিভ স্ট্রেস অন দ্য সয়েল অ্যাট এনি ডেপথ হুইচ উইল ইনডিউস কনসোলিডেশন সেটেলমেন্ট ইন দ্য ক্লে। তাহলে এই ভার্টিক্যাল প্রেসার যখন বেড়ে যাবে তখন কি ক্লে এর মধ্যে কনসোলিডেশন সেটেলমেন্ট হবে, আর কনসোলিডেশন সেটেলমেন্ট হলে ক্লে মানে ভলিউম কমে যাবে, তাকে পাইলকে একটা নিচের দিকে একটা টান দেবে বা ড্রাগ ফোর্স দেবে। এগুলোর কারণে নেগেটিভ স্ক্রিন ফ্রিকশন হয়। তাহলে এখানে নেগেটিভ স্ক্রিন ফ্রিকশন কি এবং এগুলা কেন হয় এই বিষয়গুলো একটু দেখে রাখেন, জাস্ট একেবারে বেসিক বিষয়গুলো। এখানে যদি আসে যে নেগেটিভ স্ক্রিন ফ্রিকশন কি এবং নেগেটিভ স্ক্রিন ফ্রিকশন মেনলি কেন হয়, তো আপনারা এখানে নেগেটিভ স্ক্রিন ফ্রিকশনটা কি, এই যে ডাউনওয়ার্ড ড্রাগ ফোর্স কাজ করে কেন হয়, এই ফিগার অন্ততপক্ষে যে এগুলা একটু লিখে দেন ফিগার একে বুঝিয়ে দিবেন। যে উপরে যদি ক্লে লেয়ার থাকে, নিচে স্যান্ড, নিচে ক্লে থাকলে উপরে স্যান্ড থাকলে আমাদের হচ্ছে এরকম নেগেটিভ স্ক্রিন ফ্রিকশনটা হতে পারে, আর পানির কারণে। আর এখানে ক্যালকুলেশন এগুলো ইয়ে না, ক্যালকুলেশনটা লাগবে না আপনি। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা যেটা দেখবো পাইলের গ্রুপ এফিসিয়েন্সি। আচ্ছা, 1 মিনিট। আচ্ছা, রেকর্ড হচ্ছে না। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আপনারা তো আবার, আচ্ছা আমি আবার একটু বলি যে গ্রুপ এফিসিয়েন্সি যে আমরা যেটা করি, পাইল যেটা করা হয় সেটা পাইলের মধ্যে আমরা যতগুলো পাইল থাকে এই পাইলের উপর একটা পাইল ক্যাপ দেওয়া হয় তাই না? তো মূলত এই পাইল ক্যাপের উপর মূলত লোডটা আসে, এই লোড হচ্ছে দেন পাইলের মধ্যে যায় তাই না? এখন এখানে একটা মানে সবগুলো পাইল একটা গ্রুপ আকারে কাজ করে, মানে একটা নির্দিষ্ট পাইল আকারে কাজ করে, বা আমরা এটাকে যদি বলি যে একটা নির্দিষ্ট পাইল মানে গ্রুপ আকারে কাজ করে। তো ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল যদি আমরা বলি যে এখানে দেখা যায় যে দেখেন এটা যদি ইন্ডিভিজুয়াল বলি যে এই পাইলের উপর যে পরিমাণ লোড আসতেছে, এই লোডের কারণে প্রেসার, মনে করেন যে কোনো একটা নির্দিষ্ট প্রেসারের ক্ষেত্রে আমরা প্রেসার 12টা এরকম পাচ্ছি, দেন এই পাইলের ক্ষেত্রেও প্রেসারের 12টা এরকম পাচ্ছি, মানে এখান থেকে এই ডিস্টেন্স পর্যন্ত প্রেসারটা ডিস্ট্রিবিউটেড হচ্ছে। তো পাইলগুলো যদি খুব কাছাকাছি হয় দেখা যায়, তখন দেখা যায় যে এই প্রেসারটা একটা আরেকটার উপর ওভারল্যাপ হয়। তাহলে একটা আরেকটার উপর ওভারল্যাপ হলে সয়েলের উপর প্রেসার দুই দিক থেকে আসতেছে, মানে এই পাইল থেকেও আসতেছে এই পাইল থেকেও আসতেছে, তাহলে তার তো ব্যারিং ক্যাপাসিটি অবশ্যই কমে যাবে। মানে কারণ কি, যে পাইলের প্রেসারটা ওভারল্যাপ হয়, তখন দেখা যায় যে পাইলটা সিঙ্গেল পাইল থাকাকালে যে পরিমাণ লোড সে ক্যারি করতে পারতো, মনে করেন যে এখানে সিঙ্গেল যখন ছিল তখন এখানে 100 কিপ লোড নিতে পারতেছে এই পাইল, এই 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 পাইলও নিতে পারতেছে 100 কিপ। তার মানে যখন আমরা
গ্রুপ আকারে করব কাছাকাছি হওয়ার কারণে 200 কিপ লোড নেয়ার কথা থাকলেও 200 কিপ পর্যন্ত নিতে পারে না, মনে করেন যে 180 কিপ পর্যন্ত নিতে পারতেছে গ্রুপ, মানে এই দুইটা গ্রুপ এফিসিয়েন্সি যখন মানে গ্রুপ যখন কাজ করে, যেহেতু একটা আরেকটার উপর ওভারল্যাপ করতেছে স্ট্রেস, যার কারণে আমাদের চেক করতে হয় যে গ্রুপ এফিসিয়েন্সিটা ঠিক আছে কিনা, মানে পাইলটাকে যখন আমরা সব সবগুলো পাইল যখন একটা গ্রুপ আকারে কাজ করবে, তখন পাইলের ক্যাপাসিটি কত হয়, এবং আমরা এটার মাধ্যমে এফিসিয়েন্সি বের করতে পারবো। এফিসিয়েন্সি বলতে যে গ্রুপ আকারে যখন কাজ করবে, পাইলট যখন গ্রুপ আকারে কাজ করবে তখন তার যে লোড ব্যারিং ক্যাপাসিটি, আর যদি ইন্ডিভিজুয়াল যদি আমরা বের করি তখন তার লোড ব্যারিং ক্যাপাসিটি কত, এই দুইটা রেশিও করলে আমরা হচ্ছে কি গ্রুপ এফিসিয়েন্সির মানটা পাবো। এই ইটা মানে হচ্ছে এখানে গ্রুপ এফিসিয়েন্সি। আর কিউ জি আলটিমেট, এটা হচ্ছে আলটিমেট লোড ব্যারিং ক্যাপাসিটি অফ দ্য পাইল গ্রুপ, দ্য গ্রুপ পাইল। আর হচ্ছে কিউ ইউ, এটা হচ্ছে আলটিমেট লোড ব্যারিং ক্যাপাসিটি অফ ইচ পাইল উইদাউট দ্য গ্রুপ ইফেক্ট। গ্রুপ ইফেক্ট কনসিডার না করে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পাইলকে যদি আমরা আলটিমেট লোড ব্যারিং ক্যাপাসিটি বের করি, তখন তার যে মানে কি পরিমাণ লোড নিতে পারবে, তো এটার মাধ্যমে আমরা গ্রুপ এফিসিয়েন্সি পাবো। আমি সরাসরি এখানে না বুঝে আপনাদের সরাসরি আমি ম্যাথ দেখাই, তাহলে বিষয়টা আরেকটু ম্যাথ দেখাই, তারপরে এখানে আসতেছি। এখানে দেখেন এক্সাম্পল 9.21 কি দেয়া আছে, দ্য সেকশন অফ এ 3 into 4 group pile in a layer saturated clay shown in figure 9.49। এখানে দেখেন, এখানে আহ, একটা, আচ্ছা 9.49, হ্যাঁ, তার মানে একদিকে হচ্ছে তিনটা পাইল আছে, একদিকে ভিতরের দিকে তিনটা আর এদিকে হচ্ছে চারটা। তাহলে আমরা যদি প্ল্যান আঁকি, আচ্ছা এটা কি প্ল্যান দেখানো হয় নাই, আচ্ছা একটু দেখি। দা পাইল আর স্কোয়ার ইন ক্রস সেকশন, পাইল গুলো হচ্ছে ক্রস সেকশন হচ্ছে স্কোয়ার, পাইলের ক্রস সেকশন স্কোয়ার, এবং হচ্ছে এটা 14 ইঞ্চ গুণন 14 ইঞ্চ। দা সেন্টার টু সেন্টার ডি স্পেসিং ডি অফ দ্য পাইলস আর 35 ইঞ্চ। পাইলের সেন্টার থেকে সেন্টার স্পেসিং, তার মানে একটা পাইল থেকে আরেকটা পাইলের সেন্টার থেকে সেন্টার স্পেসিং, এই যে এখানে দেখানো হয়েছে এটা হচ্ছে 35 ইঞ্চ। আচ্ছা, ডিটারমাইন দ্য অ্যালাইবল লোড ব্যারিং ক্যাপাসিটি অফ দ্য পাইল গ্রুপ, ফ্যাক্টর অফ সেফটি দেয়া আছে। নোট দ্যাট দ্য গ্রাউন্ড ওয়াটার টেবিল কোনসাইড দা উইথ দ্য গ্রাউন্ড সারফেস, মানে গ্রাউন্ড ওয়াটার টেবিলটা একেবারে গ্রাউন্ড সারফেসের এখানে আছে। দেন এই যে দুইটা লেয়ার আছে, উপরের লেয়ার হচ্ছে 15 ফিট, এখানে ক্লে, দ্বিতীয়টাও ক্লে, কিন্তু এখানে সিইউ এবং গামা স্যাচুরেশনের মান ভিন্ন ভিন্ন। লেয়ার সয়েল আছে দুইটা, এখানে ক্লে, তারপরে 45 ফিট এখানেও ক্লে, আর এদিকে দেয়া আছে 35 ইঞ্চ। ভিতরের দিকে হচ্ছে পাইলের গ্রুপ থেকে গ্রুপ, মানে ডি এর মানটা 35 ইঞ্চ। ডি এর মানটা কি, ডি এর মানটা হচ্ছে এটা, আমরা যদি বলি যে উম এটা দেখেন, একটা পাইলের প্ল্যান যদি দেখি, এদিক থেকে একটা পাইল থেকে আরেকটা পাইল পর্যন্ত যে দূরত্ব, সেটা হচ্ছে ডি, বা সেন্টার থেকে সেন্টার স্পেসিং। আবার এইদিকে হচ্ছে একটা সেন্টার থেকে সেন্টার স্পেসিং, এটা হচ্ছে ডি, ও ডি এর মান দেয়া আছে 35 ইঞ্চ। এখন আমরা যখন পাইলের গ্রুপ আকারে কাজ করব, তখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে টোটাল পাইল পাইল আছে, মানে এই যে টোটাল গ্রুপ এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এই সবটাকে যদি একটা পাইল আকারে কনসিডার করি, তার মানে এখানে যতগুলো পাইল আছে, এই সবগুলো পাইল মিলে যতগুলো পাইলের যতটুকু এরিয়া কভার করতেছে, বা এটা একটা ব্লক আকারে আমরা কনসিডার করব যে এটা হচ্ছে একটা পাইল ব্লক। এই পাইল ব্লকটা কতটুকু লোড ক্যারি করে, জাস্ট আমরা কি সবগুলো পাইলকে ইন্ডিভিজুয়াল না করে, যেহেতু উপরে পাইল ক্যাপ আছে, কেন আমরা ব্লক আকারে কনসিডার করতেছি, উপরে পাইল ক্যাপ আছে, যখন সেটেলমেন্ট হবে তখন কিন্তু এই ব্লক আকারে সবটুকু জায়গারই সেটেলমেন্ট হওয়া লাগবে। এরকম না যে সয়েল এই মাঝখানে সয়েল গুলো থেকে যাবে, দেন হচ্ছে পাইল গুলো শুধু সেটেলমেন্ট হবে, এরকম কিন্তু হওয়া সম্ভব না, তাই না? তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে এই সবটাকে, এই যে পাইল যে ব্লক আছে, এই সবটাকে একটা পাইল ধরে আমরা হচ্ছে লোডটা কনসিডার, মানে কি বলে ক্যালকুলেশন করব। তাহলে সবটাকে যদি আমরা একটা পাইল ধরতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, আমরা হচ্ছে যে এই যে টোটাল যে ব্লক আছে, বা এই যে পাইলের টোটাল যে প্ল্যান আছে, এই প্ল্যানের আমাদের কি লাগবে, এরিয়া জানা লাগবে। এরিয়া এবং তার লেন্থ যদি দ্বারা গুণ করি, মানে এটা পেরিমিটার জানতে হবে, পেরিমিটারকে যদি আমরা লেন্থ দ্বারা গুণ করি, তাহলে আমরা কি টোটাল সারফেস এরিয়া পাবো।
তো টোটাল সারফেস এরিয়াটা তো আমাদের স্ক্রিন ফ্রিকশন ক্যালকুলেশন করার জন্য লাগবে। তো সেটা এরিয়া আমরা কিভাবে ক্যালকুলেশন করব? দেখেন এখানে যদি পাইল তিনটা থাকে, যতটা পাইল থাকবে, তাহলে পাইল মনে করেন এখানে তিনটা আছে এদিকে, তাহলে তিনটা থাকলে এখানে নাম্বার অফ পাইল এটা হচ্ছে এন। এন ওয়ান দ্বারা কি বোঝাচ্ছে? যেটা হচ্ছে লেন্থ বরাবর কয়টা পাইল আছে। তাহলে লেন্থ বরাবর কয়টা পাইল আছে? এক, দুই, তিন। তাহলে এন ওয়ান ইজ ইকুয়াল টু থ্রি। তাহলে এন ওয়ান থেকে যদি আমরা ওয়ান বিয়োগ করি, দেখেন এখানে মাঝখানে স্পেসিং আছে কয়টা? এটা একটা স্পেসিং, এটা একটা স্পেসিং। তাহলে আমরা কিভাবে বের করি যে এন ওয়ান মাইনাস ওয়ান, এটা হচ্ছে নাম্বার অফ স্পেসিং। মাঝখানে স্পেসিং আছে কয়টা? তাহলে প্রত্যেকটা স্পেসিং এর দূরত্ব কত? ডি। তাহলে এন ওয়ান মাইনাস ওয়ান ইন্টু ডি। এটা যদি আমরা করি তাহলে আমরা এই পাইলের সেন্টার থেকে এই পাইলের সেন্টার পর্যন্ত আমরা টোটাল দূরত্বটা পেয়ে যাবো এখান থেকে এই পর্যন্ত। আচ্ছা, এটা কি বুঝতে পারতেছেন? এই আপনারা কি ক্লাসে আছেন? ইয়েস স্যার, স্যার বুঝতে পারছি এটা। আচ্ছা, এখান থেকে এই পর্যন্ত তো আমাদের ডিস্টেন্স তো লাগবে এল জি, মানে হচ্ছে যে এটা টোটাল মানে এই এই যে যে এখানে ডটেড লাইন থেকে এই পর্যন্ত, মানে পাইলের একেবারে আউটার সেন্টার থেকে আউটার সেন্টার পর্যন্ত। তার মানে তারপরে কি করতে হবে? এই পাইলের যে ডায়ামিটার, এই ডায়ামিটার অর্ধেক যোগ করতে হবে, এই পাইলের ডায়ামিটার অর্ধেক যোগ করতে হবে। তাহলে আমরা টোটাল এল জি এর মানটা পাবো, বা লেন্থ অফ দ্য পাইল গ্রুপ যেটা পাবো, এন ওয়ান ইন্টু ওয়ান, এন ওয়ান মাইনাস ওয়ান ইন্টু ডি ইন্টু টু ইন্টু ডি বাই টু। মানে হচ্ছে এদিকে ডি বাই টু, এদিকে ডি বাই টু, দুই দ্বারা গুণ করা। আবার অনুরূপভাবে আমরা এইদিকে বিজি, বিজি এর মানটা কিভাবে পাবো? এদিকে পাইল আছে মনে করেন এন টু, তাহলে এন টু মাইনাস ওয়ান ইন্টু ডি প্লাস টু ইন্টু ডি বাই টু। তাহলে এই যে এলজি এবং বিজি, এটা হচ্ছে এলজি, এই যে টোটাল যে গ্রুপের লেন্থ, এবং হচ্ছে যে বিজি হচ্ছে গ্রুপের উইডথ, মানে লেন্থ যেটা বড় সেটা হচ্ছে এল। আর বাকি এই পাইলটার লেন্থ যতটুকু হবে এল। তো পাইলের ক্ষেত্রে এরকম যদি হয় যে সয়েল আছে একেবারে উপর দিক থেকে সয়েল আছে, তার মানে লেন্থ হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। যদি এরকম হয় যে এখানে নদীতে আমরা পাইল ইয়ে করতেছি, তো এখান থেকে এই পর্যন্ত পানি আছে, তারপরে হচ্ছে লেন্থ, তার মানে লেন্থ আমরা কনসিডার করব কি, এই যতটুকু থেকে মাটি আছে মাটির পর থেকে কতটুকু গভীর আছে সেটা হচ্ছে লেন্থ হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে ম্যাথে আসি। হুম, তাহলে আমরা এটা দুই ভাবে বের করব, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ভাবে বের করব, আর একটা হচ্ছে কি গ্রুপ আকারে বের করব। তাহলে যেহেতু এটা ক্লে সয়েল, তাই না? তাহলে ক্লে সয়েলের ক্ষেত্রে দুইটা, আমরা যদি কিউ ইউ একটা ইন্ডিভিজুয়াল সিঙ্গেল পাইলে যদি আমরা বের করি, তাহলে কি পাবো আমরা? একটা হচ্ছে যে কিউপি প্লাস কিউএস, তাই না? একটা সিঙ্গেল পাইলের জন্য আমরা আগে যেটা ক্যালকুলেশন করছি। তো ক্লেই সয়েলের ক্ষেত্রে কিউপি এর মানটা কত হয়? কিউপি এর মান একেবারে সহজ, 9 CU এনসি স্টার, বা 9 CU AP, তাই না? মানে CU NC স্টার বা CU NC ইন্টু এপি, আর এনসি এর মানটা হচ্ছে 9 হয় এখানে। তাহলে 9 CU ইন্টু AP, তাই না? মানে টিপে একেবারে পয়েন্টের, মানে কিউপি এর মানটা। তাহলে এই কিউপি এর মান কত হবে বলেন তো? বের করেন, ইন্ডিভিজুয়াল ভাবে বের করেন। 9, এখন সিউর মান কোনটা নিব? সিউর মান তো দুই জায়গায় আছে, তাহলে সিউর মান নিতে হবে কি পাইলের টিপ যেখানে আছে, যে পাইলের টিপ হচ্ছে এই পয়েন্ট গুলোতে। তাহলে এখানে সিউর মান কত? 1775। তাহলে আমরা এখান থেকে নিচ্ছি 1775। এই দেখেন 9, আচ্ছা সিউর মান হচ্ছে 1775, এই যে এখানে 1775। তাহলে এটার মান কত হয়? 9 CU 1775। আর এপি হচ্ছে এরিয়া অফ দ্য পাইল টিপ। তাহলে পাইলেট তো আমাদের স্কোয়ার শেপ, 14 ইঞ্চ গুণন 14 ইঞ্চ। তাহলে 14 কে যদি আমরা 12 দ্বারা ভাগ করি, 14/12, এটার উপরে স্কোয়ার, তাই না? তাহলে এইটা করলে আমরা কিউপি পাচ্ছি, মানে পাইলের সিঙ্গেল পাইলের জন্য যে পাইল ক্যাপাসিটি। দুই ভাবে চেক করতে হবে, একটা সিঙ্গেল জন্য, আরেকটা হচ্ছে গ্রুপ এফিসিয়েন্সি বের করতে হবে, মানে গ্রুপ, মানে সিঙ্গেল ভাবে কতটুকু লোড নেয় আর গ্রুপ ভাবে কতটুকু লোড নেয়, যেটা ছোট সেই লোডটা নিয়ে আমাদের কনসিডার করতে হয় আর কি।
তাহলে এখানে 9 CUAP করলে কত আসে দেখেন, এটার মান কত আসে, মানে এই যে এটার মান এটা, যাই হোক। দেন কিউএস এর মান আমরা কিভাবে পাবো? কিউএস এর ইকুয়েশন কি? আলফা সিইউ, তাই না, পি ইন্টু এল। পি ইন্টু এল বলতে কি, পেরিমিটার গুণন লেন্থ। তাহলে পেরিমিটার বের করব কিভাবে? পেরিমিটার কিভাবে বের করব? এই যে পাইলের, একটা সিঙ্গেল পাইলে 14 ইঞ্চ গুণন 14 ইঞ্চ, তাহলে পেরিমিটার হবে কত? 4 গুণন 14, তাই না? এই যে এটাই করা হয়েছে, 4 গুণন 14/12। তাহলে এটা হচ্ছে কি, আলফা সিইউ। এখন দেখেন সিইউর মানটা কিন্তু দুইটা লেয়ারে ভিন্ন। তাহলে আমরা কি করব, সামেশন অফ এটার জন্য আলাদা বের করব, এটার জন্য আলাদা বের করব। তাহলে এই কাজটা করা হয়েছে। এখানে আলফার মান প্রথম লেয়ারের জন্য 0.68 আলফার মান। এখন আলফার মানটা কিভাবে আসে সেটা পরে আসতেছে, পয়েন্ট মানে আলফা, এটা হচ্ছে আলফা। তারপরে পি, সিপি, সিইউ, মানে সিইউ এর মান হচ্ছে কত? সিইউ এর মান প্রথম লেয়ারের জন্য দেখেন 15 ফিট। তারপরে হচ্ছে এল, মানে সিইউ এর মান হচ্ছে 1000, কত, 1050, আর এল এর মান হচ্ছে 15। তাহলে আলফা সিইউ এল এটা হচ্ছে প্রথম লেয়ারের জন্য। তারপরের লেয়ারের জন্য আলফা হচ্ছে 0.51। তারপর হচ্ছে পি, পেরিমিটার, এটা হচ্ছে সিইউ, আর এটা হচ্ছে এল। তাহলে দেখেন এই দুইটা যদি আমরা যোগ করি, তাহলে এই যে যে ভিতরে মানে এখানে ব্র্যাকেটের ভিতরে যেগুলো বের করলাম, সেটা হচ্ছে একটা সিঙ্গেল পাইল, একটা পাইল যে পরিমাণ লোড নেবে এই মানটা। তখন আলফার মান, আলফার মান কিন্তু আমরা যখন আগের ক্লাসগুলোতে যেটা করছিলাম, আলফার মান কিভাবে ক্যালকুলেশন করা হয় সেগুলো কিন্তু একেবারে ডিটেলস আমরা সেখানে আলোচনা করছিলাম। আপনাদের মনে আছে কিনা, আমি যদি আবার একটু যাই, আলফা মেথড, বিটা 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 মেথড যেগুলো ছিল, আলফা মেথডটাই আপনাদের দেখানো হয়েছে। এই যে আলফা মেথড, আলফা মেথড, তাহলে আলফা মেথডের ক্ষেত্রে কি হয় যে এফ এর মানটা আলফা সিইউ, তাই না? তো এই আলফার মানটা আমরা হচ্ছে বিভিন্ন ভাবে বের করতে পারি। এখানে টেবিলে দেখেন সিইউ ডিভাইড বাই পিএ। সিইউ কে যদি আমরা পিএ, পি এর মান তো 100 কিলোনিউটন পার মিটার স্কয়ার অথবা 2000 পাউন্ড পার মিটার স্কয়ার। এই সিইউ কে যদি পিএ দ্বারা ভাগ করি, এটার মানটা যা হয় এখান থেকে আমরা আলফার মান পাবো। তো বইয়ে মেনলি এই টেবিল থেকে আলফার মানটা নেওয়া হয়েছে, টেবিল 9.10। তার মানে ওখানে সিইউ বাই পি এর মান বের করা হয়েছে, আর এই টেবিল থেকে মান ক্যালকুলেশন করা হয়েছে। আপনাদের আলফা মেথডে আলফার মান ক্যালকুলেশন করার জন্য আরেকটা আমরা গ্রাফ দেখাইছিলাম অন্য একটা বই থেকে বা অন্য একটা শীট থেকে। হ্যাঁ, অন্য একটা এডিশন, মানে এই বিএম দাসের এই কত এডিশন থেকে খুব সম্ভবত 5 না, একটা গ্রাফ দেখানো হয়েছিল। তো সেখানেও আমরা হচ্ছে সেখান থেকে আলফার মানটা বের করতে পারি। তো আপনাদের পরীক্ষার ক্ষেত্রে হয়তোবা টেবিল দেয়া থাকবে অথবা সরাসরি কি গ্রাফ, মানে আলফার মান দেয়া থাকবে, যে সিঙ্গেল প্রথম লেয়ারের জন্য আলফার মান কত, দ্বিতীয় লেয়ারের জন্য আলফার মান কত। যাই হোক, তো এখান থেকে বইয়ে যেটা করা হয়েছে টেবিল থেকে নেওয়া হয়েছে, আমি দেখাচ্ছি। হুম। এই দেখেন এখানে হচ্ছে যে সিইউ 1 প্রথম ইয়ার ক্ষেত্রে সিইউ এর মান কত, 1050। আর সিইউ 2 এর মান হচ্ছে কত, 1775। তাহলে সিইউ ডিভাইড বাই পিএ, তাহলে পিএ কত, 2000 পাউন্ড পার ফিট স্কয়ার। তাহলে এটা করলে সিইউ বাই পিএ করলে 0.52 আসে। আমরা টেবিল 9.10 থেকে আলফার মান 0.68 পাচ্ছি। আবার দ্বিতীয় ক্ষেত্রে আলফা 2 এর মান 0.551 পাচ্ছি। তো আপনাদের লেয়ারে এরকম লেখা লেখা থাকতে পারে এখানে আলফা 1, আলফা 2, বা এই লেয়ারের জন্য আলফা কত, এই লেয়ারের জন্য আলফার মান কত সেটা দেয়া থাকবে, দেয়া থাকতে পারে। অথবা টেবিল টেবিল দেয়া থাকবে। তো টেবিল দেয়া থাকলে আপনার আলফাকে সিইউ দ্বারা ভাগ করে যে মানটা আসে সেখান থেকে আপনার আলফার মান পাবেন, এই লেয়ারের জন্য আলফার মান পাবেন। তার মানে এইটা কি, এটা হচ্ছে এই যে ভিতরে যেগুলো আছে এটা হচ্ছে একটা সিঙ্গেল পাইলের জন্য যে পাইল ক্যাপাসিটি, এইগুলো আমরা আগামী মানে গত ক্লাসগুলো, বিগত ক্লাসগুলোতে এগুলো আমরা শিখছি। এটা হচ্ছে একটা সিঙ্গেল পাইলের জন্য পাইল ক্যাপাসিটি। এখন টোটাল পাইল আছে কয়টা? তাহলে টোটাল পাইল আছে কয়টা এখানে বলেন তো? একদিকে আছে হচ্ছে কয়টা, এখানে বলেই দিচ্ছে, একটা হচ্ছে 3টা গুণন 4টা, একদিকে 3টা আরেকটা 4টা, টোটাল কত, 12টা না? তাহলে এই যে সিঙ্গেল পাইল
এত পরিমাণ লোড নেয়, এটাকে যদি 12 দ্বারা গুণ করে দিই, তার মানে টোটাল সবগুলা পাইল মিলে কতটুকু লোড নেয় সেটা আমরা পেয়ে যাচ্ছি। দেন এই লোডটা পাউন্ডে আসতেছে, এটাকে কিপে কনভার্ট করার জন্য 1000 দ্বারা ভাগ করা হয়েছে। এই বিষয়টা কি বুঝতে পারলেন? আপনার এই মানটা যেটা পাচ্ছি এটা হচ্ছে কি, সবগুলো পাইল, এক একটা পাইলকে যদি সিঙ্গেললি আমরা যদি কনসিডার করি, বা সিঙ্গেল পাইল কয়টা, কতটুকু লোড নেয়, দেন কতটা পাইল আছে সবগুলোকে আমরা গুণ করে দিলাম, তাহলে আমরা সবগুলো পাইল কতটা লোড নেয় এইটা আমরা একটা পাচ্ছি। এইটার মাধ্যমে একটা মান পাইলাম যে 3141, আমরা যদি ইন্ডিভিজুয়াল সিঙ্গেল ভাবে ক্যালকুলেশন করি তাহলে 3141 কিপ লোড নিতে পারতেছে পাইলটা। এগুলো আপনারা এই 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 পার্টটুকু গত ক্লাস বা গত 2টি ক্লাসে আমরা এগুলো শিখছি। দেন এবার আসি হচ্ছে যে পাইলটা যখন গ্রুপে আকারে কাজ করবে, ফর পাইলস অ্যাক্টিং অ্যাজ এ গ্রুপ, পাইল যখন গ্রুপ আকারে কাজ করতেছে তখন আমাদের এলজি এবং বিজি এর মান বের করা লাগবে। তাহলে এলজি লেন্থ, একদিকে আছে 4টা পাইল আর একদিকে 3টা পাইল, তাহলে 4টা যে বরাবর আছে সেই বরাবর তো লেন্থ হবে, তাই না? তাহলে আমরা কিভাবে বের করব? N1 হচ্ছে এখানে 4, আর N2 হচ্ছে 3, তাই না? এই যে N1 - 1, তাহলে N1 4 - 1 করলে কত হয়? 3টা। আর মাঝখানে এই সেন্টার থেকে সেন্টার স্পেসিং আছে 35, ডি এর মান 35 দেয়া আছে, এই দেখেন 35 দেয়া আছে, 35 ইঞ্চ। তাহলে N1 ইন্টু ডি প্লাস 2 × D/2, তাহলে একটা পাইলের এরকম পাইল আছে এরকম, তাহলে এদিকে হচ্ছে D/2 হচ্ছে 14 এর অর্ধেক হচ্ছে 7 ইঞ্চ, আর এই পাশের পাইলে আবার 7 ইঞ্চ, তার মানে 2 × D/2 করলে কত হয়? 14 ইঞ্চি হয়। তাহলে আমরা এটা করলে এলজি এর মান পাচ্ছি হচ্ছে 119 ইঞ্চ, এটাকে ফিটে কনভার্ট করে 9.92 ফিট। আবার বিজি এর মান পাচ্ছি আমরা হচ্ছে 84 ইঞ্চ, এটাকে কনভার্ট করলে 7 ফিট পাচ্ছি। দেন আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে ইকুয়েশন জাস্ট, আমরা কি এই ব্লকটাকে আমরা কি আকারে নিব? একটা পাইল গ্রুপ আকারে নিব, মানে গ্রুপটাকে একটা পাইল আকারে নিব। তাহলে টোটাল এখন হবে কত? একটা হচ্ছে কিউপি, তাই না? তাহলে কিউপি এর ইকুয়েশন আমরা কি জানি? এপি এর মধ্যে এপি সিইউ, সিঙ্গেলের ক্ষেত্রে কি বলছিলাম? 9, কিন্তু এখানে তো একটা বড় আকারে একটা পাইল আছে, তাই না? তো এখানে 9 না হয়ে আমরা হচ্ছে এনসি এর মানটা বের করব সরাসরি, মানে এনসি স্টার। সিঙ্গেলের ক্ষেত্রে সিঙ্গেল যখন আমরা পাইল ক্যালকুলেশন করছিলাম তখন এই এনসি স্টার এর মানটা আমরা 9 ধরি, তাই না? 9 CUAP, এই যে দেখেন 9 CUAP করছি আমরা এখানে, 9, এখানে 9 ইউজ করছিলাম। আচ্ছা, তো এখানে আমরা এনসি স্টার এর মানটা বের করবো। তাহলে এপি এর মান কত? এপি এর মান জাস্ট এদিকে এলজি আর এদিকে হচ্ছে বিজি, তাহলে এলজি গুণন বিজি, এলজি গুণন বিজি, এলজি এর মান যা পেয়েছি লেন্থ এবং উইথ, এটা হচ্ছে এলজি বিজি। আর সিপি টিপে আমরা 1775, এনসি স্টার এর মানটা বের করা হচ্ছে যে 8.75। কিভাবে বের করা হয়েছে এভাবে আমি পরে দেখাচ্ছি। প্লাস তারপরে এটা হচ্ছে স্ক্রিন ফ্রিকশন মানে কিউএস, কিউএস এর মানটা হচ্ছে কত? আমরা ইকুয়েশন জানি কি? ইকুয়েশনটা হচ্ছে পি সিইউ ইন্টু ডেল্টা এল। পি এর মানটা হচ্ছে কত? পেরিমিটার, তাহলে 2 × LG + BG, তাহলে 2 × LG + BG করলে আমরা এই টোটাল পেরিমিটার পাচ্ছি। এই পেরিমিটারকে যেহেতু এখানে লেয়ার সয়েল, তার মানে পেরিমিটার 2 × LG/BG, এটা করলে পেরিমিটার পাচ্ছি। তাহলে সিইউ ইন্টু ডেল্টা এল, তাহলে প্রথমটা সিইউ আছে হচ্ছে 10,000 1050 গুণন 15, পরেরটা সিইউ হচ্ছে কত? 1775 গুণন 45। তাহলে এইটা করলে আমরা টোটাল লোডটা পাচ্ছি। তাহলে এইটা হচ্ছে কি, গ্রুপ আকারে যখন কাজ করবে তখন এই লোড, আমরা এতটুকু লোড পাবো। পাইল যখন গ্রুপ আকারে কাজ করবে তখন এই লোডটা, এখন এই ইকুয়েশনটা কোন জায়গা থেকে আসলে এটা একটু দেখায় আসি, তাহলেই আমাদের ম্যাথ এটা শেষ। আচ্ছা, আচ্ছা, তাই আমাদের এখানে লাগবে কি? এনসিএসটার এর মানটা লাগবে। তো এই গ্রুপ এফিসিয়েন্সির জন্য আমরা একটা গ্রাফ ব্যবহার করব, যেটা হচ্ছে এনসিএসটার এর মানটা আমাদের বের করতে পারবো। গ্রাফটা হচ্ছে এখানে,
এই যে এটা, এদিকে হচ্ছে এল বাই বিজি, মানে পাইলের লেন্থ ডিভাইড বাই বিজি। বিজি হচ্ছে উইথ, আমাদের 7 ছিল। আর এদিকে হচ্ছে এলজি বাই বিজি। এলজি বাই বিজি এর মান যদি 1 হয়, 2 হয়, 3 হয় বা ইনফিনিটি, তাহলে আমাদের এলজি এর মান কত আসছে বলেন তো? এলজি এলজি এর মান আসছে হচ্ছে 9.92, আর বিজি এর মান আসছে 7। তাহলে 9.92 কে 7 দ্বারা ভাগ করেন, কত আসে? আচ্ছা, এখানে তো আছে তাই না, যে 1.42। আর এল বাই বিজি, এটার মান হচ্ছে, এল এর লেন্থ হচ্ছে 60 আর বিজি এর মান হচ্ছে 7, 8.75। তাহলে এল বাই বিজি 8.75, এল বাই বিজি 8.75, তার মানে আমাদের গ্রাফ থেকে বাহিরের দিকে, তাই না? আর এলজি বাই বিজি, এটার মান আসছে কত, 1 পয়েন্ট সামথিং, তার মানে এই টাইপের। তার মানে গ্রাফটা এরকম যাবে, তাই না? তাহলে এরকম জায়গায় আমরা এই মানটা যেটা পাবো, এটা হচ্ছে 8 পয়েন্ট সামথিং, 9 এবং 8 এর মাঝামাঝি। তাহলে এই মানটা এখান থেকে নেওয়া হচ্ছে, এই যে দেখেন, এই মানটাই নেওয়া হচ্ছে 8.75। ঠিক আছে, আমাদের ফিগার থেকে এনসি স্টার এর মানটা নেওয়া হচ্ছে কত, 8.75। আর বাকি সব মানগুলো তো জানা, এই ইকুয়েশন গুলোই এখানে আহ, দেখানো হয়েছে আর কি। আমরা যদি এই যে স্যাচুরেটেড ক্লে এর ক্ষেত্রে আলটিমেট ক্যাপাসিটি অফ দ্য গ্রুপ পাইল, প্রথমে আমরা হচ্ছে যে কিউ ইউ এটা বের করব, হচ্ছে যে টোটাল সিঙ্গেল পাইলের জন্য কিউপি ইন্টু কিউএস, এবং টোটাল পাইলের সংখ্যা দ্বারা N1 N2 দ্বারা গুণ করে দিব। তাহলে কিউপি এর মান পাবো কি, AP9CU, তাই না? দেন হচ্ছে কিউএস এর মান আলফা পেরিমিটার, আলফা পি সিইউ ডেল্টা এল, লেয়ার সোয়াল যদি হয়। দেন হচ্ছে টোটাল কিউ ইউ, N1 N2, 9 APCU প্লাস সামেশন অফ আলফা পি সিইউ ডেল্টা এল, যেগুলো আমরা বের করলাম। দেন হচ্ছে আমরা কি আলটিমেট ব্যারিং ক্যাপাসিটি, যে পাইল গুলোকে একটা গ্রুপ আকারে বা একটা ব্লক আকারে যদি আমরা কনসিডার করি, তাহলে তার টোটাল যে ক্যাপাসিটি যেটা আসবে, সেটা আমরা যেভাবে বের করব, সেটা হচ্ছে এই যে টু পেরিমিটার, তারপরে হচ্ছে সিইউ ইন্টু ডেল্টা এল, এখানে আর আলফা দ্বারা আলফার মানটা 1 ধরা হয় এখানে এই ক্ষেত্রে। তাহলে এইটার মাধ্যমে হচ্ছে যে স্ক্রিন ফ্রিকশন, আর এইটা হচ্ছে কি পয়েন্ট বেয়ারিং। দেন এই দুইটা যোগ করে দিলে আমরা, এটা হচ্ছে পয়েন্ট বেয়ারিং, স্ক্রিন ফ্রিকশন। এই দুইটা থেকে যেই লোডটার মানটা কম, দেখেন তো আমরা যে সিঙ্গেল যখন পাইল কনসিডার করলাম তখন 3141 পেলাম। আর যখন আহ কি বলে গ্রুপ আকারে বের করছি তখন 4313 কি পেয়েছি। তাহলে আমরা কোন মানটা নিব? মানে আমরা যখন ইন্ডিভিজুয়াল বের করছি, ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা পাইল, একটা পাইল কতটুকু নেয়, দেন যতগুলা পাইল আছে সবগুলো যোগ করে দিলাম, গুণ করে দিলাম। তাহলে ইন্ডিভিজুয়াল একটা বের করছি, আর হচ্ছে গ্রুপ আকারে বের করছি। তো দুইটার, একটার ক্ষেত্রে 3100 পাচ্ছি, আর একটার ক্ষেত্রে 4300 পাচ্ছি। তাহলে কোন মানটা আমাদের মানে ব্যারিং ক্যাপাসিটি হিসেবে, পাইলে ব্যারিং ক্যাপাসিটি হিসেবে কোন মানটা নিতে পারবো? অবশ্যই যেই মানটা কম, তাই না? দেখা যায় আমরা যদি বেশিটা ধরে ডিজাইন করি, তো দেখা যায় যে গ্রুপ ইফিসিয়েন্সির ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু পাইল যখন সিঙ্গেল আকারে যখন কাজ করবে তখন কিন্তু ফেল ফেল করবে। তো পাইলটা কি গ্রুপ আকারে কাজ করবে না সিঙ্গেল আকারে কাজ করবে, সেটা তো আমরা প্রেডিক্ট করতে পারি না। এ কারণে হচ্ছে আমরা যেটা ছোট, সে মানটা আমরা নিয়ে কনসিডার করব। এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা পাইলের গ্রুপ এফিসিয়েন্সি বের করার জন্য? স্যার ইনসিস্টার সবসময় কি 9 কনসিডার করা যাবে? যে অ্যানসিস্টার সবসময় কি 9 কনসিডার করলে হবে স্যার? কেয়ার ক্ষেত্রে, গ্রুপ এফিসিয়েন্সির ক্ষেত্রে না, না, গ্রুপ এফিসিয়েন্সির ক্ষেত্রে 9 হবে না। দেখেন এখানে গ্রাফের মানেই কিন্তু 9-এ যায় না, কোনো গ্রাফের মানেই 9-এ যায় না। যদি এলজি বাই বিজি এর মানটা যদি 1 হয়, তখন দেখা যায় যে এল বাই বিজি এর মানটা যদি অনেক বড় হয়, তখন 9 হইতে পারে, কিন্তু এটা 9 যাবে না আর কি। এটা আমাদের বের করতে হবে। কারণ 9 যদি কনসিডার করেন তাহলে তো মান একই আসবে। আপনার সিঙ্গেল কলাম, কি মানে সিঙ্গেল, আলাদা আলাদা বের করা যে কথা আসবে, আর গ্রুপ বের করা একই আসবে। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে? না বুঝতে পারলে বলেন, আবার বলি। আপনাদের পাইলের ম্যাথ আসলে, এই যে পাইলের সিঙ্গেল মানে আলাদা আলাদা এরকম গ্রুপ এফিসিয়েন্সি বা এরকম গ্রুপ পাইলারের ম্যাথ গুলো আসবে, ঠিক আছে?
তো এখানে এই ম্যাথটা আছে, এই ম্যাথ একটু ভালো করে দেখবেন। কারো কোনো কোশ্চেন থাকলে করেন। কারো কোশ্চেন না থাকলে আমরা সামনে আগাচ্ছি। আচ্ছা, দেন যেগুলো আছে সেগুলো আপনাদের আসলে এই আন্ডার গ্রাজুয়েটের সিলেবাস ভুক্ত না আমাদের। এটা হচ্ছে এখানে শেষ। এই হচ্ছে বিষয়। তো পাইলে যে বিষয়গুলো টোটাল বিষয়গুলো আজকে শেষ হলো। আমরা যেগুলো পড়ছি এখন পর্যন্ত, যে পাইল কি, পাইলের কত ধরনের টাইপ হইতে পারে, তারপরে হচ্ছে যে পাইলের ব্যারিং ক্যাপাসিটি, পাইলের পয়েন্ট ব্যারিং ক্যাপাসিটি, স্যান্ডের মধ্যে, ক্লের মধ্যে, দেন হচ্ছে স্কিন ফ্রিকশন, স্যান্ড, ক্লে, এই সবগুলো বিষয় ইন্ডিভিজুয়াল করলাম। দেন ফাইনালি আমরা হচ্ছে পাইলে গ্রুপ এফিসিয়েন্সি কিভাবে ক্যালকুলেশন করা হয় সেগুলা। কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, ঠিক আছে। কারো কোশ্চেন না থাকলে আমরা এখানে পাইলের এই ইয়াটা শেষ করতেছি। আমরা আর একটু বিষয় দেখবো। আপনাদের এখন যেটা বাকি আছে সেটা হচ্ছে সাবসয়েল এক্সপ্লোরেশন এবং স্লোপ স্টেবিলিটি। তো স্লোপ স্টেবিলিটি আমরা পরে দেখবো। সাবসারফেস এক্সপ্লোরেশনের কিছু বিষয়টা আমরা দেখবো।